হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট। আজকে আমরা ক্লাস 11 এর পদার্থের কঠিন অবস্থা থেকে আরো কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো ফার্স্ট কোশ্চেন, ব্রাভিস লেটিসের মোট সংখ্যা কত? তো দেখো ব্রাভিস লেটিসের সংখ্যা কত হচ্ছে 14টা। তো এখানে দেখো অপশন বি তে 14 আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এরপরের কোশ্চেন দেখো, বিভিন্ন ধরনের একক কোষে প্যাকিং দক্ষতার ক্রম হলো। দেখো পৃষ্ঠকেন্দ্রিকের কত হচ্ছে প্যাকিং দক্ষতা, এর হচ্ছে 74% হলো। আর দেহকেন্দ্রিকের কত হচ্ছে 68% হলো। আর সাধারণ ঘনকাকার হচ্ছে 52.7%। তাহলে দেখো এখানে সবচেয়ে বেশি আছে পৃষ্ঠকেন্দ্রিকের দেওয়া আছে, তারপর গ্রেটার দেন দেহকেন্দ্রিক, তারপর সাধারণ ঘনকাকার। ওকে, আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশন বি। এর পরের কোশ্চেন দেখো এ বি ও সি মৌল নিয়ে গঠিত একটি যৌগের কেলাসের ঘনকাকার একক কোষের প্রতিটি কৌণিক বিন্দুতে এ, ঘনকের কেন্দ্রে বি এবং প্রতিটি পৃষ্ঠ কেন্দ্রে সি মৌলের পরমাণু অবস্থান করে, তাহলে যৌগটির সংকেত হলো, মানে যৌগটির সংকেত আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এখানে কি বলেছে, এ বিন্দুটা কোথায় অবস্থান, কৌণিক বিন্দুতে অবস্থান করেছে। তাহলে কৌণিক বিন্দু কোনগুলো সেটা আমাদের প্রথম জানতে হবে। এটা হচ্ছে কৌণিক বিন্দু 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা কৌণিক বিন্দু আছে। দেখো এর কোণা সংখ্যা কি হবে, এর কোণা সংখ্যা হবে, এই কৌণিক বিন্দুতে থাকা লেটিস বিন্দুটি একক কোষটিকে একের 8 অংশ দান করে থাকে, তাই আমরা কি করব, একের 8 দিয়ে গুণ করব। আর যেহেতু এখানে কৌণিক বিন্দুতে কটা আছে 8টা আছে, তাই এখানে 8 দিয়ে গুণ করব। তাহলে 8 × 8 সমান 1, কোণা সংখ্যা পেয়ে গেলাম 1। এরপর দেখো কি আছে আমাদের বি, বি এর কোণা সংখ্যা হবে, বি এর কোণা সংখ্যা কত হবে, বি কোথায় অবস্থান করেছে, ঘনকের কেন্দ্রে অবস্থান করেছে। কেন্দ্র কোনটা, এই জায়গাটা, এখানে 1 আছে, তাহলে কোণা সংখ্যা কত হয়ে যাবে, বি এর 1 হবে। এখানে ঘনকের কোণা সংখ্যা হলো 1। এরপর দেখো সি, সি এর কোণা সংখ্যা হবে, সি এর কোণা সংখ্যা কত হবে, দেখো সি বলে যে প্রতিটি পৃষ্ঠকেন্দ্রে সি মৌলের পরমাণু অবস্থান করে, তাহলে পৃষ্ঠকেন্দ্র কোনগুলা, এগুলো হচ্ছে পৃষ্ঠকেন্দ্র। দেখো এটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্র 1, 2, 3, 4, আর একটা উপর সাইড আর একটা নিচ সাইড ধরো, তাহলে টোটাল আমরা কয়টা পেলাম, 6টা। আর পৃষ্ঠকেন্দ্রে থাকা লেটিস বিন্দুগুলি একক কোষটিকে একে 2 অংশ দান করে থাকে, তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, হাফ ইন্টু কটা আছে 6টা, 6 মানে 3, মানে 3টি কোণা সংখ্যা এর। তাহলে A:B:C কি পেলাম আমরা, এর হচ্ছে 1:B এর 1 আর সি এর হচ্ছে 3, তাহলে 1:1:3। এরপর আমাদের কি বলেছে, যৌগটি সংকেত বার করতে বলেছে। তো যৌগটির সংকেত হবে, যৌগটির সংকেত হবে কি হবে, দেখো এ বি আর সি এর 3 আছে, তাই এটা হয়ে যাবে আমাদের C3। ওকে, দেখো ABC3 আমাদের কোথায় আছে, অপশন বি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এর পরের কোশ্চেন দেখো, নিচের কোন ক্ষেত্রে কেটায়নগুলি অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে। ঠিক আছে, দেখো এখানে একটা আয়নীয় কেলাসের ছবি দেওয়া আছে, এখানে এগুলো হচ্ছে অন্তঃস্থান, এই ফাঁকাগুলো হচ্ছে অন্তঃস্থান। এখানে যদি আমরা কেটায়নটাকে অন্তঃস্থানে অবস্থান করাই, মানে ফাঁকা স্থানে, তো কি হবে, দেখো এখানে চলে আসলো অন্তঃস্থানে, তাহলে এই ধরনের ত্রুটিকে আমরা বলে থাকি ফ্রেঙ্কেল ত্রুটি। ঠিক, তো এটা আমাদের আছে কোথায়, দেখো এটা আছে অপশন এ তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এর পরের কোশ্চেন দেখো, নিচের কোন আয়নীয় কেলাসে স্কটকি ত্রুটির সম্ভাবনা সর্বাধিক। ঠিক আছে, দেখো অপশন এ তে আছে LiF, বি তে LiCl, সি তে LiBr আর ডি তে আছে LiI। দেখো স্কটকি ত্রুটি কি হয়ে থাকে, কোন যৌগে
কেটায়ন ও এনায়নের আয়নীয় ব্যাসার্ধের পার্থক্য যত বেশি হয়ে থাকে তার স্কটকি ত্রুটি দেখানোর সম্ভাবনা তত বেশি হয়ে থাকে। কিন্তু দেখো এখানে কি হচ্ছে, এলআইএফ এর আকার প্রায় একই হয়, আয়নীয় ব্যাসার্ধ একই হয়, এখানে স্কটকি ত্রুটি দেখানোর সম্ভাবনা কি হবে, অনেকটা কম হবে। কিন্তু এলআই এর ক্ষেত্রে দেখো এলআই এর আকার ক্ষুদ্র এবং বৃহৎ আকার আয়নীয় ব্যাসার্ধ অনেকটা বেশি বেশি হয়, এখানে স্কটকি ত্রুটির সম্ভাবনা দেখানোর সম্ভাবনা অনেকটা বেশি হবে। তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে স্কটকি ত্রুটির সম্ভাবনা সর্বাধিক কোথায়, এলআই। দেখো অপশন ডি তে আছে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের এলআই। ওকে, এর পরের কোশ্চেন দেখো, একটি ক্লাসে ফ্রেঙ্কেল ত্রুটির উপস্থিতি ক্লাসের ঘনত্ব বৃদ্ধি করে, হ্রাস করে, পরিবর্তন হয় না, পরিবর্তিত হতেও পারে আবার নাও হতে পারে। তো দেখো ফ্রেঙ্কেল ত্রুটির উপস্থিতিতে ক্লাসের ঘনত্ব কি হয়, পরিবর্তিত হয় না, অর্থাৎ অপরিবর্তিত থাকে। তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এর পরের কোশ্চেন দেখো, পটাশিয়ামের কলজপেক্ট দেহকেন্দ্রিক ঘনকাকার লেটিসে পরমাণুর ব্যাসার্ধ আর এবং ঘনকের একক সেলের বাহুর দৈর্ঘ্য এর মধ্যে সঠিক সম্পর্কটি হলো। এটা দেখো আমাদের 2017-তে এসেছে, ঠিক আছে। দেহকেন্দ্রিকের ক্ষেত্রে আমরা একক কোষের বাহুর দৈর্ঘ্য ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্কের সূত্র কি জানি, আর সমান √3/4 ইন্টু এ, ঠিক আছে। দেখো এই অপশনটা আমাদের অপশন ডি তে আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ রাইট। কোশ্চেন দেখো, গোল্ডের পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাসে গোল্ড পরমাণুর মধ্যে নিকটতম দূরত্ব হলো, নিকটতম দূরত্ব হলো মানে কি, দুটি পরমাণুর মধ্যে দূরত্ব বার করতে বলছে, ঠিক আছে। দেখো এটা এসেছে আমাদের WBJE 2020-তে। তো দেখো এখানে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার বলা আছে, পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ আর বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সম্পর্ক কি জানি, আর সমান a/2√2 হলো। একটি পরমাণু, এটা দুটি পরমাণুর বার করতে হচ্ছে, তাই আমাদের এখানে 2r করতে হবে। তো এখানে আগেরটাতে যদি আমি 2 গুণ করি তাহলে এদিকেও আমাদের 2 গুণ করতে হবে, হলো 2 ক্যান্সেল, তাহলে 2r সমান কি পেয়ে গেলাম, a/√2। আর দেখো a/√2 কোথায় আছে, অপশন বি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এরপরে কোশ্চেন দেখো, দেহকেন্দ্রিক এবং পৃষ্ঠকেন্দ্রিক ঘনকীয় একক কোষে পরমাণুর সংখ্যা যথাক্রমে। তো দেখো এটা আমাদের 2022 জয়েন্টে এসেছে, ঠিক আছে। দেখো দেহকেন্দ্রিকের ক্ষেত্রে আমরা কত জানি, 2, আর পৃষ্ঠকেন্দ্রিকের কত 4, 2 আর 4 কোথায় আছে, অপশন এ তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এরপরের কোশ্চেন দেখো, একটি দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাসের একটি মৌলের পরমাণু ব্যাসার্ধ 75 pm, ওই কেলাসের একক কোষের প্রতিটি একক কোষের প্রান্তিকের দৈর্ঘ্য কত, ঠিক আছে। তো দেখো এখানে এটা এসেছে আমাদের WBJE 2023-এ। এখানে দেওয়া কি আছে, দেওয়া আছে ব্যাসার্ধ আরটা, আর সমান কত দেওয়া আছে 75 pm, আমাদের প্রান্তিকের দৈর্ঘ্য অর্থাৎ এটা বার করতে হবে। দেখো আমরা দেহকেন্দ্রিকের ক্ষেত্রে ব্যাসার্ধ ও বাহুর দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি জানি, আর সমান √3/4 ইন্টু এ, হলো। তাহলে এখানে যদি আমরা এ বার করি, যে তোমাদের এ বার করতে বলেছে, তাহলে কি হয়ে যাবে 4r/√3। এখানে দেখো 4, আর এর মান কত আছে 75, তাহলে এখানে 75 বসাবো, আর √3 এর মান হচ্ছে 1.732, হলো। এটা ক্যালকুলেশন করলে আমাদের চলে আসবে 173.2 pm। ওকে, তো দেখো এটা আমাদের কোথায় আছে, অপশন ডি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এরপরের কোশ্চেন দেখো, প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি স্কটকি ও ফ্রেঙ্কেল উভয় ত্রুটি দেখায়, ঠিক আছে। তো দেখো অপশন তে আছে AgBr, বি তে আছে ZnS, সি তে আছে KBr, আর ডি তে আছে CaCl। তো ফ্রেঙ্কেল ত্রুটি আর স্কটকি ত্রুটি উভয় ত্রুটি দেখায় কি, AgBr, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এরপরের কোশ্চেন দেখো, A+ এবং B- আয়নের আয়নীয় ব্যাসার্ধগুলি হলো যথাক্রমে 0.98 × 10⁻10 মিটার ও 1.81 × 10⁻10 মিটার আছে, কিন্তু এখানে হবে -10 মিটার। ওকে,
এবি যৌগে প্রতিটি আয়নের কোঅর্ডিনেশন সংখ্যা হলো, এখানে আমাদের কোঅর্ডিনেশন সংখ্যা নির্ণয় করতে হবে। দেখো এটা আমাদের নিট 2016-তে এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে। তো দেখো এখানে আর এটা কি দেওয়া আছে, আয়নীয় ব্যাসার্ধ আর এ প্লাস দেওয়া আছে কত, এর মানটা 0.98 ইন্টু 10⁻⁻10 মিটার হলো। আর আর বি মাইনাস এটা কত দেওয়া আছে 1.81 ইন্টু 10⁻⁻10 মিটার। তাহলে এটা দুজনে যদি আমরা রেশিও বার করি কত হবে দেখো, আর এ প্লাস বাই আর বি মাইনাস কত হয়ে যাবে 0.98 ইন্টু 10⁻⁻10 বাই 1.81 ইন্টু 10⁻⁻10 হলো। দেখো তাহলে এখানে দেখো এখানেও দুটার পর দুটার আগে দশমিক আছে আর এটাতেও দুটোর আগে দশমিক আছে, তাই দুটো এই দশমিকটা কেটে যাচ্ছে হলো। এখানে দেখো 10⁻⁻10 10⁻⁻10 এটাও কেটে গেল, তাহলে আমাদের থাকলো কি 98/181। দেখো এই দুটো ভ্যালুটা কত আসবে, এটা ক্যালকুলেশন করলে 0.541, ঠিক আছে। যখন আমাদের দুটো রেশিও 0.414 থেকে 0.732 এর মাঝখানে আছে তখন এর কোঅর্ডিনেশন সংখ্যা কত হয় 6। দেখো এই দুটোর মাঝখানে আমাদের এই ভ্যালুটা আছে, তাই এর কোঅর্ডিনেশন সংখ্যা হবে 6। দেখো কোথায় 6 আছে, অপশন ডি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এর পরের কোশ্চেন দেখো, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ও অক্সিজেন দিয়ে গঠিত একটি অক্সাইড যৌগের ঘনকাকার অতি সন্নিবদ্ধ কেলাসের 1/8 ভাগ চতুস্থলকীয় শূন্যস্থান Mg2+ কর্তৃক ও 1/2 ভাগ অষ্টতলকীয় শূন্যস্থান Al3+ কর্তৃক পূরণ হয়েছে, তাহলে যৌগটির সংকেত কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো দেখো এইখানে অক্সিজেনের কণা সংখ্যা কত হবে n, অক্সিজেনের কণা সংখ্যা সমান n হলো। আর চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা কত হবে, দেখো কণা সংখ্যার দ্বিগুণ হয়, চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা কণা সংখ্যার দ্বিগুণ মানে 2n। এখানে দেখো 1/8 ভাগ চতুস্থলকীয় শূন্যস্থান Mg2+ পূরণ করেছে, তাহলে এখানে Mg2+ এর কণা সংখ্যা হবে কত, দেখো 1/8 ভাগ পূরণ করেছে, তাহলে 1/8 ইন্টু 2n 4 2 8 মানে n/4 হলো। এরপর এখানে দেখো 1/2 ভাগ অষ্টতলকীয় শূন্যস্থান L3+ কর্তৃক পূরণ হয়েছে, তাহলে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কি হয়, কণা সংখ্যার সঙ্গে সমান হয়। লিখে রাখছি অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা সমান n, কণা সংখ্যার সঙ্গে সমান। তাহলে এখানে কি হবে দেখো Al3+ এর কণা সংখ্যা হবে কত হবে 1/2 ইন্টু n সমান n/2 হলো। এবার এই তিনটার অনুপাত কি হবে, Mg2+ ইসটু Al3+ ইসটু কত হবে দেখো, Mg এর কত আছে ম্যাগনেসিয়ামের n/4, তাহলে ওটাতে কি হবে 2 মাইনাস, এখানে এটা হবে n/4 ইসটু Al এর কত হচ্ছে n/2 ইসটু ও এর কত আছে n, তাহলে এখানে n বসাবো। একে আমরা দেখো 4 দিয়ে সবাইকে গুণ করে দেব, 4
বাই 2 ইন্টু 4 n ইন্টু 4। এখানে দেখো 4 4 ক্যান্সেল, 4 4 ক্যান্সেল, এখানে 2 দুগুণে 4, আর উপরে সবার n n আছে তাই আমরা n গুলোকে ক্যান্সেল করে দেব। হলো, তাহলে আমরা কি পেলাম এখানে 1:2:4। ওকে, এরপর যৌগটির সংকেত আমাদের বার করতে হবে। তাহলে যৌগটির সংকেত কি হবে দেখো, তো এই যৌগটির সংকেত হবে সমান, প্রথমে কি আছে আমাদের ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়ামের 1 আছে, তাহলে Mg হয়ে গেল। এরপর দেখো অ্যালুমিনিয়ামের কত আছে 2, তাহলে এটা হয়ে গেল Al2। আর অক্সিজেনের 4, তাহলে O4, MgAl2O4, তাহলে MgAl2O4 কোথায় আছে অপশন বি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ওকে, এর পরের কোশ্চেন দেখো, একটি মৌলের 288 pm বাহু দৈর্ঘ্য সম্পন্ন দেহকেন্দ্রিক গঠন রয়েছে যার পারমাণবিক ব্যাসার্ধের মান আমাদের নির্ণয় করতে হবে। দেখো এটা আমাদের নিট 2020 তে এই কোশ্চেনটি এসেছিল, ঠিক আছে। তো দেখো এখানে কিসের মান দেওয়া আছে, এর মানটা দেওয়া আছে 288 pm, দেহকেন্দ্রিক ঘন গঠন করেছে। দেহকেন্দ্রিকের ক্ষেত্রে আমরা বাহু দৈর্ঘ্য আর ব্যাসার্ধের সম্পর্ক কি জানি, r সমান √3/4 ইন্টু a। তাহলে এখানে আমরা লিখতে পারি r সমান, এর ভ্যালুটা বসাবো 288 pm। হলো, দেখো এটা কোথায় আছে, আমাদের অপশন সি তে আছে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি। ওকে, আজকে এই পর্যন্তই। এরপরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে।